নুসরত রুহি জাহান তিনি বাদ পড়েছেন এবং সঙ্গে সঙ্গে যাদবপুর কেন্দ্র থেকে মিমি চক্রবর্তীও বাদ পড়েছেন। সংযোজন হয়েছে রচনা ব্যানার্জি, সংযোজন হয়েছে সায়নী ঘোষ, এরা সংযোজন হয়েছে। এবং এই যে সংযোজন বিয়োজন, এই যে মুখ, সেলিব্রিটি মুখ, এটাকে একটা ভোটের অস্ত্র বলে মনে হয়। তা ভোটের অস্ত্র যদি হয় তাহলে হেমা মালিনীও হয়, ধর্মেন্দ্রও হয়, অমিতাভ বচ্চন হয়, জয়া বচ্চন হয়, এরকম বহু ঘটনা তোমরা দেখেছো, মিঠুন চক্রবর্তী হয়, এক বলে ছবিও হয় আর কি। মুশকিলটা হচ্ছে সায়নী ঘোষের কথা বললে, সায়নী ঘোষ কিন্তু আমাদের ফিল্ড লিডার, একদম মাঠে নেমে টিএমওয়াইসিটা করেন এবং যথার্থভাবে তিনি রাজনীতিটা করছেন। রচনা ব্যানার্জি অবশ্যই সেলিব্রিটি মুখ। দেখো, একটা পপুলার কালচারের ব্যাপার আছে, এইটা আমরা প্রত্যেকেই বুঝি। পপুলার কালচারের কনটেক্সটে সেলিব্রিটি মুখেদের গুরুত্ব ভারতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে রয়েছে। সে আজকের ধরনের না, সে জয়ললিতা থেকে শুরু করো, এনটি রামারাও থেকে শুরু করো, সেলিব্রিটি মুখের গুরুত্ব সবসময় আছে। তৃণমূলের রাজনীতিতে একটাই মুখ কিন্তু আমরা বারবার বলে এসেছি, তৃণমূলের রাজনীতির মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দলকে তার চিন্তা ভাবনার দ্বারা পরিচালনা করেন, তার সঙ্গে যারা সমমনস্ক সম্পন্ন হয় তাদেরকে আমরা রাজনীতির মূল মঞ্চে জায়গা দেওয়ার চেষ্টা করি, যে তুমি চলো মমতা ব্যানার্জির যে ভাবনা, যে আদর্শ, সেটাকে তুমি মানুষের সঙ্গে আরও পরিসর করে দাও এবং তাদের কথাটা পার্লামেন্টে নিয়ে পৌঁছে দাও। এই ভাবনা, এখানে সেলিব্রিটি মুখের ওপর আলাদা গুরুত্ব দেওয়ার কথা যদি বলো, তাহলে দেব যেভাবে সাধারণ মানুষের জন্য কাজ করছে, তুমি ঠিক অন্য বিজেপির লকেট চ্যাটার্জিকে ধরো তো সেইভাবে কাজ করার সম্ভাবনা পেয়েছে। ফলে এইখানে বিজেপির সেলিব্রিটির যে টেন্ডেন্সি আর আমাদের সেলিব্রিটির যে টেন্ডেন্সি, দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য পাবে। সেই বেসিক পার্থক্যটা হচ্ছে ফিল্ড পলিটিক্স। সেই ফিল্ডে কিন্তু নূরকেও থাকতে হয়েছে, না থাকলে কিন্তু তার ফলাফলও তাকে পেতে হয়েছে বা পেতে ভবিষ্যতেও যারা থাকবে না তাদের হবে। ঠিক উল্টো দিকে দেখো, ভ্যানিটি ভ্যান করে যে রাজনীতি করতে গিয়েছিলেন সীতা, তার কি অবস্থা আজকে রাজনীতিতে। সীতা নয়, দ্রৌপদীর আজকে কি অবস্থা সেটা তোমরা দেখেছো। ফলে ভ্যানিটি ভ্যান নিয়ে যারা রাজনীতি করে, আমরা সেই সেলিব্রিটি রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বলি তুমি সেলিব্রিটি হয়েছো, কিন্তু যখন তুমি রাজনীতিতে এসছো, মানুষের জন্য করতে এসো, তাহলে তোমাকে মাঠে থাকতে হবে। এই রাজনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। বামেরা কিন্তু এখানে একটা প্রশ্ন করে বসেছে যে কাজ নেই, কাজের রুটি রুজির লড়াই নেই এবং শিল্প কলকারখানা কিছুই নেই, এই জন্য চকচকে মুখ। না, শিল্প কলকারখানার যদি ওরা হিসাব চায়, তাহলে ওদেরকে বলবো যে ভারত সরকারের মিনিস্ট্রিগুলোর ওয়েবসাইট চেক করতে, তাদের 2011 আগের মিনিস্ট্রিগুলো চেক করতে আর এখনকার। তাহলে দেখবে যে 2011 যখন ওরা চলে যাচ্ছে, তখন 7,000-এর থেকে বেশি, 8,000-এর কম শিল্প ইউনিট ছিল, আর এখন সেটা 10,000-এর কাছাকাছি শিল্প ইউনিট হয়েছে। এছাড়াও ওরা যারা বারবার বলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিটে কাটতে দেখা যায় না, ওদের বলবো জিন্দাল থেকে শুরু করে জেএসডব্লিউ বা অন্যান্য যে সমস্ত শিল্প কারখানা রয়েছে, শুধু তাই নয়, মেসদা, শুভেন্দু অধিকারী, তার পূর্ব মেদিনীপুরেও 2খানা সিমেন্ট কারখানা তিনি নিজে উদ্বোধন করেছেন। ফলে এগুলো একটা কথার কথা। বামেরা যদি এতই ভালো উন্নতি করতো, তাহলে কেরালার রাজনীতির পরিসরে ওই ধরনের দুর্নীতির অবকাশ থাকতো না, ওই ধরনের কংগ্রেস আর মানে সিপিএমের মারপিটটা থাকতো না। সিপিএম যদি এত ভালোই কাজ করে থাকতো, তাহলে সিপিএম শূন্যতে যেত না। সিপিএম মূলত বামরাম সেটিং করে গিয়েছে, আর সেলিব্রিটি মুখ ওদের নেই। বিপ্লব কার লোক ছিল, সেলিব্রিটি মুখ ওদের ওখানে রাজনীতিতে ওরা আনেনি। ওরা যে সমস্ত, যে বিকাশ ভট্টাচার্য, সেলিব্রিটি মুখ তো মাঠে কোথায়, সেলিব্রিটি মুখ, টিভির লোক, সুজন বাবু সেলিব্রিটি, সারাক্ষণ টিভিতে দেখা যাচ্ছে। ফলে এরা সেলিব্রিটি। আজকে তুমি বলো না, আমার ভাই সায়ন, আমি সায়নকে প্রচণ্ড ভালোবাসি, সায়নের মাঠে ময়দান কবে থেকে শুরু হলো? সেলিব্রিটি মুখ না? সব্যসাচীদা যে দাঁড়িয়েছে, আমার খুব পছন্দের মানুষ, কিন্তু সব্যসাচীদা কোন দিন মাঠে ময়দানে রাজনীতি করেছে? সেলিব্রিটি মুখ না? কীভাবে সেলিব্রিটি হলো? এই যে যারা মাঠে ময়দানে থেকে দীর্ঘদিন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে চাকরির জন্য, যাদেরকে অভিজিৎ গাঙ্গুলি বিভিন্নভাবে রাজনীতির শিকার করে নিয়েছেন, 32,000 চাকরি খেয়ে নিলাম, তাদের বিরুদ্ধে মামলা করেছে সব্যসাচী বাবু। সেই সব্যসাচী বাবু আজকে, এবং তার সঙ্গে থেকেছে সায়ন ভাই, এরা দুজনে আজকে রাজনীতির মূল ময়দানে। এরা সেলিব্রিটি নয়? সারাক্ষণ তো ওদেরকে ভাঙিয়ে টিভিতে রাজনীতি করে গেল। তাহলে তারা টিভির রাজনীতি যারা করে, তারাও তো সেলিব্রিটি। তাহলে বামেদের কথা যদি বলতে হয়, বামেদের ভাবনাগত দুশ্চিন্তা রয়েছে এখন, যে আদর্শ নিয়ে বামেরা রাজনীতি করেছে। 1, 2, 3 চুক্তির জন্য মনে আছে কি করেছিল? একদম সোমনাথ চট্টোপাধ্যায়কে আমৃত্যু সদস্য পদ দেয়নি। এবার যেই মৃত্যুর সময় গিয়েছে ন্যাকা কান্না কাঁদতে, পরিবার বলেছে তোমরা যাও। লোকসভা সেটা রেকটিফিকেশন করা হয়েছিল এবং ঐতিহাসিক ভুল, এবং সেরকম ঐতিহাসিক ভুল জ্যোতি বসুর সময়ও করে দিয়েছে এরা। সেই জন্য সে কংগ্রেস 55,000 কর্মী মেরেছে বলেছে, সেই কংগ্রেসের সঙ্গে আজকে আবার হাত মেলাচ্ছে। আর আজকে মোদিজির সামনে আমাদের সেলফি তুলতে হচ্ছে কেন? কারণ মোদিজি বলছে আমি গ্রামে গ্রামে ইলেকট্রিক পৌঁছে দিয়েছি।
কেন বলছে বলো তো? ওই 1-2-3 যুক্তির একটা বড় ভূমিকা আগের সরকারের সময়, ইউপিএ সরকারের সময় ওরা ইউপিএ সরকারের সময় যে ভূমিকাগুলো নিয়েছিল, সে মানে সৌরবিদ্যুৎ থেকে শুরু করে, জলবিদ্যুৎ থেকে শুরু করে, তাপবিদ্যুৎ থেকে শুরু করে, পারমাণবিক বিদ্যুৎ থেকে শুরু করে সবই তো ওদের কৃতিত্ব ছিল। আজকেও সেই কংগ্রেসকে সিপিএম কি করলো? বললো না, দেশকে বিক্রি করে দিচ্ছে, দেশের স্বাতন্ত্র্য রক্ষা করতে হবে, আমরা দেশের মর্যাদার লড়াই করছি, ওরা ক্রনি ক্যাপিটালিজমকে বিশ্বাস করছে। আজকে তাদের সঙ্গে হাত মেলাচ্ছ কেন বাবা? তাদের তো তুমি সরকার ফেলে দেওয়ার চেষ্টা করেছিলে। ফলে যারা মতাদর্শগত বিচ্যুত, যারা এলিট ক্লাসের সঙ্গে রাজনীতি শুরু করে দিয়েছে সর্বহারার কথা বলে, তাদের মানুষ শূন্য করে দিয়েছে। বলে তাদের কথায় এত গুরুত্ব দিলে আমাকে তো ওই 3-4টে মুখের কথাও আনতে হবে। মোহাম্মদ সেলিম প্রার্থী হলো, জীবনে প্রথমবার রাজ্য সভাপতি প্রার্থী করতে বাধ্য হলো, এরা ক্যান্ডিডেট পাচ্ছে না, তা এরা সেলিব্রিটি নিয়ে কথা বলবে? তা এদের কাছে যদি ক্যান্ডিডেট থাকতো ভালো, দিক না, দেওয়ার জায়গা পেয়েছে। বলে ওদের কথা ভাই বেশি ধরো না, মানুষের সময় নষ্ট। শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে আনলেন আপনি মাঝখানে। শুভেন্দু অধিকারী কিন্তু বলেছে যে এই আপনার মনে থাকবে গতকালের যদি চিত্রটা দেখা যায়, বোলপুর সমস্ত জায়গায় ইডি, নিউ আলিপুর, আলিপুর, একের পর এক ইডি তল্লাশি চলছে এবং তার মাঝখানেই কিন্তু শুভেন্দু অধিকারী সভা করছেন এবং প্রচার চালাচ্ছেন তৃণমূলের। এবং তিনি বলছেন এ সরকার যেরকমভাবে মমতা ব্যানার্জি প্রায় পড়ে গিয়েছিলেন বাড়িতে, সেরকম সরকারটাও পড়ে যাবে এবং হরিবোল হয়ে যাবে। ঠিক 2021 সালের কিছু আগে ওনার এই ভিডিওটাই চালাতে উল্টোটা বলেছিল। 2021 সালের কিছু আগে আর কি, মানে 19 সালের সময়, যে হরিবোল হয়ে যাচ্ছে বিজেপির। কিন্তু 14 সাল থেকে উনি গোপন সেটিং করছেন, সেসবও বলেছেন। ফলে এখন বিজেপিকে ওনাকে টিকে থাকতে হবে। বিজেপির বিরুদ্ধে কথা বলে যেগুলো দিয়ে গিয়েছিলেন। আমি একটা জিনিস ছোট্ট করে একটু জেনে নিতে চাইব যে সিপিএমের বাড়িতে তো একটা অভিযোগ পৌঁছচ্ছে না, খালি তৃণমূলের বাড়িতেই যে অভিযোগগুলো পাচ্ছে এবং ইডি যাচ্ছে, তা এই অর্থে কি তৃণমূলের ক্ষেত্রে এই অভিযোগগুলি রয়েছে? অন্য কোনো সিপিএম এখানে শূন্য, আর সেই শূন্যটা যথার্থভাবে তারা রয়েছে। আর সব থেকে বড় কথা, 2019 প্রমাণ করে দিয়েছে যে সিপিএম কী ধরনের সেটিং করতে পারে। 2019 সালে তুমি বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের ভিডিওগুলো দেখো। আমি বনগাঁর একটা ওয়ার্ড কথা বলছি, বনগাঁর 19 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের কাউন্সিলরের লোকাল যে ভিডিওগুলো তিনি করেছিলেন সেগুলো দেখো, যদি তুমি দেখতে পারো। দেখবে বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য আমাদের বিজেপিকে ভোট দিতেই হবে। খুব পরিষ্কার ছিল। এবং এটা পুরো গ্রাম বাংলা জুড়ে ওরা এই রাজনীতিটা করে গিয়েছে। এখন হাত কামড়াচ্ছে, বলতে হচ্ছে যে 21 সালে এসে আমরা ভুল করেছিলাম। এগুলো সব পোর্টালগুলোই আছে, মেন স্ট্রিম মিডিয়া দেখায়নি, পোর্টালগুলো সব দেখিয়েছে। ফলে সিপিএমের ঘরে এখানে যাচ্ছে না, কেরালায় যাচ্ছে। কিন্তু সিপিএমে এখানে না গেলেও কেরালায় যাচ্ছে। সোনা চুরির অভিযোগে বিজয়নকে ধরেছে, তার বিলেত যাত্রা নিয়ে তাকে ধরেছে, তার শিক্ষা মন্ত্রক নিয়ে তাকে ধরেছে, তার মেয়ের ব্যবসা নিয়ে তাকে ধরেছে। ফলে যেখানে যে শক্তিশালী বিরোধী আছে, অরবিন্দ কেজরিওয়ালকে কেন ধরলো? কেন হেমন্ত সোরেনকে ধরছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমাদের দলকে এত টার্গেট করছে? তার কারণ বুঝতে পেরেছে যে এইখানে শক্ত ঘাঁটি হয়ে গেছে বিরোধীদের। আর এগুলো যদি আমি না করি, তাহলে আমি যে একদলতান্ত্রিক ব্যবস্থা করে তুলতে চাইছি, সেটা সম্ভবপর হবে না। এই যে মনোলেথিক একটা সরকার, একটা কর্তৃত্ববাদী সরকার, একটা ফ্যাসিবাদী সরকার গড়ে তোলার যে চিন্তা, যেটা অটল বিহারী বাজপেয়ী ঠিক উল্টো দিকের চিন্তা, সেইটাকে আজকে এরা করতে চাইছে। মোদি মাইনাস বিজেপি করো না, অমিত শাহ মাইনাস বিজেপি করো না। আগে কি বলতো? বিজেপি সরকার, এখন কি বলে? মোদি সরকার। তাহলে বিজেপির যে চিন্তাভাবনা একাত্ম মানবতাবাদ, সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে। বিজেপির যে চিন্তাভাবনা সেটা হচ্ছে অখণ্ড ভারত, সেখান থেকে তারা বিচ্যুত হয়েছে। বিজেপির যে চিন্তা সেটা হচ্ছে পার্টি উইথ দ্য ডিফারেন্স, সেখান থেকে বিচ্যুত হয়েছে। আজ থেকে 10 বছর আগে বিজেপির একটা মিটিং করার অর্থনৈতিক সক্ষমতা ছিল না, আর আজকের মিটিং করছে দেখো এসি বাস, ওই ভ্যানিটি ভ্যান না কী সব বলে, এসি গাড়ি, সেগুলো নিয়ে ওরা মিছিল করছে। পার ঘন্টা ওয়াইজ কর্মীদের টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, ধরে ধরে নিয়ে আসছে। পশ্চিমবঙ্গে নাকি মদের ব্যবসা বেড়ে গেছে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী বলে। বেড়েছে তো, তার কারণ প্রত্যেক রাত্রে বিজেপির নেতাদের ওই টাকাগুলো দিতে হচ্ছে, যাতে করে আরও বেশি সমস্যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে করে দেওয়া যায়। আজকে ভোট হলেই সন্ত্রাস, ভোট হলেই যে সমস্ত কথাবার্তাগুলো বলা হচ্ছে, মরছে তো আমাদের লোকগুলো, আর ওরা বলছে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব। আর ওদের লোক যদি কোনোভাবে গোষ্ঠীদ্বন্দ্বে মারা যায়, বলছে আমাদের লোক মারছে। ঘৃণ্যতম রাজনীতি করছে বিজেপি এখানে। সব থেকে বেশি সিপিএমের বিধায়কদের কিনে নিয়েছে বিজেপি, সব থেকে বেশি সিপিএমের বিধায়ক, প্রাক্তন বিধায়কদের, সব থেকে বেশি সিপিএমের প্রাক্তন কর্মীদের নিয়েছে বিজেপি।
তাহলে বিজেপি আজকে কাদের দ্বারা চলছে খুব পরিষ্কার করে বলো তো। দিলীপ ঘোষের দ্বারা চলছে, প্রাক্তন আরএসএস। সারাক্ষণ হয় শুভেন্দু নয় সুকান্ত। সুকান্ত ওয়েব কুপার মেম্বার ছিল, অধ্যাপক সমিতির মেম্বার ছিল, আমরা সেটা প্রমাণ করে দিয়েছি। হঠাৎ করে তাকে আরএসএস তুলে নিয়ে এলো অধ্যাপক মুখ বলে। অথবা শুভেন্দু, কে শুভেন্দু? আমাদের রাজনীতি করা প্রোডাক্ট, এবং আমাদের থেকে সব থেকে বেশি খেয়েছে পেয়েছে। এই জন্যই তো সিপিএম বলছে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আমি তো সেইখানে তথ্য দিয়ে বলছি, সাহা ম্যাডাম কোথাকার, দিনডা বাবু কোথাকার, মাহাতো বাবু কোথাকার, ওই চাকদার বিধায়কের ওই দিকে রানাঘাটের ওই সব লোকজন কার বিধায়ক ছিল? ৭৭ বিধায়কের মধ্যে তৃণমূলের সংখ্যাটা বেশি মানছি, কিন্তু বামপন্থীদের যে সংখ্যার তুলনায় যদি পার্সেন্টেজ দেখো, বামপন্থীদের 80% গেছে ওদিকে, আমাদের 10% গেছে ওদিকে। যদি পার্সেন্টেজ ওয়াইজ করো, সংখ্যায় হয়তো আমরা বেশি, কারণ আমাদের বিধায়ক সংখ্যা বেশি। তারপরেও বলো তো, 2021 সালের আগে প্রায় 34 জন বিধায়ক চলে গিয়েছিলেন, সিটিং বিধায়ক, 13 জন টিকিট পেয়েছেন। তারপরেও আমাদের আসন কত, ওদের আসন কত, আমি এটা বলতে চাইছি না। আমরা বলছি মানুষের ভোট কত পেয়েছি আমরা, আর সিপিএম সেখানে জোট করে কত পেল। তার মানে বোঝা যাচ্ছে মতাদর্শগত বিচ্যুতির জায়গাটা কীরকম পরিষ্কার। ফলে ওদের নিয়ে আলাদা করে কথা বলতে আমার সত্যি ইচ্ছা করে না, কিন্তু এটাও ঠিক যে ওরা যদি রাজনৈতিক ময়দান থেকে সরে না যেত, ইডি সিবিআইয়ের যে সমস্যা সেটা ওদের বাড়িতে সব থেকে বেশি হতো, হয়তো সব থেকে বেশি ওদের জায়গায় হতো। সেই জন্য ওরা আগে থেকে ময়দান ক্লিয়ার করে দিচ্ছে, ক্লিয়ার করে দিয়ে বলছে বাবা তোমরা ভোটে জিতে যাও, আমরা টিভিতে আছি, ব্যাস এই হচ্ছে কথা। আর বাকি নতুন ফেসদের সামনে করে দাও। ওই জন্য কিন্তু বিদ্যুতন্ত্র সরেছে, এমনি এমনি সরেনি। বিদ্যুতন্ত্র চড়ার মূল কারণটাই হচ্ছে যে পুরনো লিডারদের এত দুর্নীতি। আজকে কংগ্রেসের কথা তুমি যদি বলো, লক্ষণ শেঠকে কেন নিল? আর সেই কংগ্রেসের সঙ্গে তো ওরা সমঝোতা করে চালাচ্ছে, যে লক্ষণ শেঠকে ওরা তাড়িয়েছে। সুশান্ত ঘোষকে মালা দিয়ে কেন পরিয়েছে? মালা দিয়ে ফেরত নিয়ে এসছে কেন? অমনি বলবে ও শাস্তি তো হয়নি। তা কোন তৃণমূল নেতার শাস্তি হয়েছে? একটা তৃণমূল নেতার শাস্তি দেখাও না, যদি সেই কথাই বলি, বিতর্কের কথা, এটা বিতর্ক। কিন্তু একটা তৃণমূল নেতার শাস্তি হয়েছে এখনো অবধি? আর যারা সারদা নারদা দিয়ে মামলা করেছে, সিপিএম করেছে নাকি তোরাই? সিপিএম ওই রাস্তায় বসা লোকগুলোকে বিপদে চালিত করছে। 1600 চাকরি হয়ে গিয়েছিল ওই শারীর শিক্ষা কর্মশিক্ষা, প্যানেল প্রকাশ হয়ে গেছে, অমনি বিকাশবাবু মামলা করে দিলেন। সেলিব্রিটি তো, মামলা সেলিব্রিটি, কোটি কোটি টাকা কামিয়েছে, মানুষের টাকা কামিয়েছে। কই ফ্রিতে মামলা করেছে নাকি? করেনি। ফলে ওদের রাজনৈতিক মতাদর্শগত যেমন বিচ্যুতি ঘটেছে, তেমনই ওরা কংগ্রেসের সঙ্গে জোট করে তৃণমূলকে হারাতে গিয়ে বিজেপির হাতকে আরও শক্তিশালী করেছে। একদমই। আমি অন্য একটি বিষয়ের দিকে যাবো, এবার লোকসভার প্রার্থী। একবার সালটা 2019, গম করে জিতে গেলেন ব্যারাকপুর থেকে অর্জুন সিংহ। তারপরে আবার 2021-এর পর উনি তৃণমূলে চলে গেলেন, এবং সেই তৃণমূল ঠিক ওয়াশিং মেশিন না বিজেপি ঠিক ওয়াশিং মেশিন, সে বিষয়ে আমি পরে আসছি। আবার তিনি এই ব্রিগেডের মঞ্চে, গত ব্রিগেড যেখান থেকে প্রার্থী ঘোষণা হলো তৃণমূলে, সেখান থেকে ব্রিগেডে বসেছিলেন টিকিটের জন্য। মান অভিমান হয়েছে, আবার বিজেপিতে চলে গেলেন, এবং সম্ভাব্য প্রার্থী ব্যারাকপুরের। কী অবস্থা, মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে? না, থাকে না। খুব পরিষ্কার বলছি, মানুষের বিশ্বাসযোগ্যতা থাকে না। তবে কভি কভি হার কার জিতনে वालों को बाजीगर कहते हैं। আমরা অর্জুন সিংকে নিয়ে হয়তো অনেক জায়গায় হেরে গিয়েছি, অনেক জায়গায় হেরেছি, কিন্তু কখনো কখনো মানুষের জীবন তো বাঁচাতে পেরেছি। এটা ভেবে দেখো যে আজকে অর্জুন সিং তৃণমূল দলে থাকাকালীন ওখানকার যে পরিসর, শান্তির পরিসর, সেটা কত বিস্তৃত হয়েছিল। যেই বিজেপিতে যাচ্ছে কীরকম অশান্তি করছে, মানুষকে পুড়িয়ে মারছে। তাই কখনো কখনো হেরে গিয়ে যদি জিততে হয়, তার নাম কি সময় তৃণমূল হতে হয়। আর অর্জুন সিংয়ের এই যে তৃতীয়বার ঘোরা, আমাদের মূল একটা বিষয় আছে। দেখো, আমরা যে কোনোভাবে হোক পশ্চিমবঙ্গকে এই বিরোধী যাকে বলছে, গেরুয়া বিরোধী, যে গেরুয়া বিরোধী মানুষের অন্ন মারছে, মানুষের বস্ত্র মারছে, মানুষের বাসস্থান মারছে, তাদেরকে আমরা কোনোভাবে এখানে ক্ষমতায় দেখতে চাই না। তার জন্য অর্জুন সিং যদি দলে থাকতো ভালো হতো, আমি ওইভাবে বলছি। কিন্তু অর্জুন সিংয়ের অভিযোগ কিন্তু আবার আলাদা। অর্জুন সিং এই প্রশাসনিক চাপ বলেছিলেন, যখন তিনি একেবারে শ্যাম বাবু ওখানকার বিধায়ক রয়েছে এবং পার্থবাবুর সঙ্গে যখন এই পুরো পরিসরটাতে এক ঝামেলার পরিস্থিতি, আপনার মনে থাকবে জগদ্দল ওই এরিয়াটা খুব অগ্নিগর্ভ এবং গুলিও চলেছিল, তখন তো বলেছিল যে বিজেপিতে আসার কারণেই তৃণমূল এই প্রশাসনিক চাপ সৃষ্টি করেছে এবং আমাকে মারবার চেষ্টা করছে। না, ওনার অভিযোগগুলো উনি ইডি সিবিআইকে জানাতেই পারেন। এখন তো মানে অধিকারী ব্রাদার্সের মাধ্যমে ইডি সিবিআই চলে। আমি বলবো আপনি জানান,
আমি বলবো আপনি খুব পরিষ্কারভাবে ইডি সিবিআইকে জানিয়ে আপনার তথ্য যেগুলো আছে সেগুলো মানুষের হাতে তুলে দিন, সেগুলো ইডি সিবিআইয়ের সামনে তুলে দিন, যাতে অন্তত আপনার অভিযোগটা সত্যি কি আমাদের যে অবস্থান সেটা সত্যি সেটা মানুষের কাছে পরিষ্কার হোক। এরা যেটা করে গিমিক পলিটিক্স করে, এরা যেটা করে নিজের ব্যক্তি স্বার্থের জন্য, পরিষ্কার হচ্ছে দিনের পর দিন পরিষ্কার হচ্ছে। এরা চটকলের কথা বললো, চটকলের উন্নতি হলো না, বিজেপি চটকলের উন্নতি করেনি, পাট শিল্পের উৎপাদনের যে পরিসর বৃদ্ধি সেটা করেনি, তারপরেও সে ফিরে গেল সেখানে। এখন কি বলছে? প্রথমে বলছে টিকিট, তারপর বলছে শাহজাহান, তারপর বলছে সন্দেশখালী, নানান তত্ত্ব সামনে নিয়ে আসছে। আসল তত্ত্বটা হচ্ছে আমাকে ভোটে জিতে আসতে হবে, আমাকে ক্ষমতায় থাকতে হবে, আমার পরিবারকে ক্ষমতায় থাকতে হবে, তবে গিয়ে আমার সব কিছু শান্তি থাকবে, আদারওয়াইজ আমি ভাই ওখানে টিকতে দেবো না। কিন্তু মাথায় রাখতে হবে বাংলার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সে কিন্তু খুব পরিষ্কারভাবে আপনাকে জায়গায় এনেছে। আপনাকে ঠিক টাইট দেওয়ার দায়িত্ব কিন্তু তার, টাইট সময় মতন দিয়ে দেবে, তার জন্য পার্থভৌমিক যথেষ্ট। একটা জনগণের লিডার, যে মানুষের সঙ্গে অকপটে মিশতে থাকে, লো প্রোফাইল লিডার, কিন্তু তার যে মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা, সেটার মতন কিন্তু আর কারুর ওখানে রাজনীতি করার এই মুহূর্তে ক্ষমতা নেই। তাই দায়িত্ব নিয়ে বলছি, ভৌমিক যে ধরনের রাজনৈতিক নেতৃত্ব ওখানে দাঁড়িয়েছেন, অর্জুন সিং কিন্তু তার কাছে বাচ্চা হয়ে গিয়েছে। একদম তাই। কুণাল ঘোষ আজকে একদম ভবিষ্যৎবাণী করেছেন যে বিজেপি 5 থেকে 11টা আসন পাবে এবং ভোট শতাংশের নিরিখে একদম 30 থেকে 32%, এবং তৃণমূলের 35টি আসনের সম্ভাব্য উনি একটা আসন দেখতে পেয়েছেন কোথাও, এবং ভোট শতাংশ 60 থেকে 62% দেখতে পেয়েছেন। বাম এবং কংগ্রেস খাতাও খুলতে পারবেন না বলেছেন। আমরা পৌঁছে গেছিলাম বাম প্রতিনিধিদের কাছে, তারা বলছে যে মানুষটার ওই প্রিজন ভ্যান চাপড়ে বলছিলেন যে মমতা ব্যানার্জির উপরেই ভরসা নেই, সে মানুষটার এই ভবিষ্যৎবাণীর উপর ভরসা করব আমরা? সেই বামপন্থীরাই বারবার টিভিতে বিতর্কে জনগণের কাছে ওই কুণাল ঘোষের কথাই বলতে হয়। কুণাল ঘোষ এমনই একটা রাজনীতিবিদ যে যেখানেই থেকেছে সেন্ট্রাল ডিসকাশনে থেকেছে, সেই জন্য কুণাল ঘোষের বক্তব্যকেই তাদের হাতিয়ার করতে হয়েছে বারংবার। কিন্তু কুণাল ঘোষ জানে যে রাজনীতির যে বর্তমান পরিধি, সেই পরিধিতে তৃণমূলের যে ভূমিকা, সেটা প্রকৃত প্রস্তাবে জনগণ কল্যাণ, এই জনগণ কল্যাণ কেন্দ্রিক রাজনীতি, এটা তৃণমূল ছাড়া আর কেউ করতে পারেনি। তাই তার এই বিশ্লেষণ। আর আমি তো তার আগেও একটু আগে বলেছিলাম যে দিলীপ ঘোষকে অ্যাকচুয়ালি ভারতরত্ন দেওয়া উচিত। কেন? কারণ দিলীপ ঘোষের নেতৃত্বে 3 থেকে 77 হয়ে গিয়েছিল, 1 থেকে 18 হয়ে গিয়েছিল, 1 মানে ওই আগের যিনি ছিলেন 1 থেকে 18, তারপরে 19ও হলো আবার। তো স্বাভাবিকভাবে দিলীপ ঘোষকে ভারতরত্ন দেওয়া উচিত, কারণ তার পরে আর জীবনে কেউ, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, ততদিন পর্যন্ত মানে এরা ওই 18 কেন 5-7-এর গণ্ডি টপকাতে পারবে না, 77 কেন 50-এর গণ্ডি টপকাতে পারবে না। লিখে রাখুন, মার্ক মাই ওয়ার্ড। দায়িত্ব নিয়ে বলছি, এবার তৃণমূল 30-এর বেশি আসন পাবেই, এবং বিধানসভা ভোটে 26-এর বিধানসভা ভোটে, এখনই বলে নিচ্ছি, কেন বলছি, এটা কিন্তু কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা হচ্ছে ভোট শেয়ারের যে সুইং, এটা হচ্ছে মানুষের বেনিফিশিয়ার যে জায়গাগুলো সেগুলো, এগুলো হচ্ছে বিজেপির যে কর্মকাণ্ডের পরিসর। এবং আমাদের দেখো, আমরা তো ছাত্রও পড়াই, বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত, শুধুমাত্র একটা জায়গার সঙ্গে যুক্ত নই, বিভিন্ন জায়গায় আমরা সেন্স করি, আমরা গবেষণা করেছি, তাতে দেখে গেছি যে বিজেপির ওপর কিন্তু একটা বিরক্তি মানুষের দারুণভাবে এসে, কারণ যা প্রমিস করে সেগুলো করতে পারে না, এক পেটের বদলে অন্য রাজনীতি করে, শক্তিশালী একজন মহানায়ক মানবের কথা বলে, ওই দাস পেক জরাথ্রুষ্ট সেরকমভাবে অতিমানব করতে গিয়ে যে কর্তৃত্ববাদী রাজনীতি করছে, তাতে সাধারণ মানুষের রাজনীতি। তুমি বলো তো, একটা ছোট্ট উদাহরণ দাও তো, এত দুর্নীতি, সারদার টাকা কি ফেরত পেয়েছে মানুষ? শ্যামল সেনের মাধ্যমে তো আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সারদার সম্পত্তি এত ক্রোক হলো, রোজ ভ্যালির এত সম্পত্তি ক্রোক হলো, সেই টাকা পয়সা কার কাছে রয়েছে? ব্যাঙ্ক অ্যাকাউন্ট তো সিজ হয়েছে, কার কাছে রয়েছে টাকা পয়সা? কেন্দ্র সরকারের কাছে। শাস্তি না হয় দেরিতে পাবে, সে যে যুক্ত হোক, শাস্তি দেরিতে পাক। জয়ললিতাও অনেক পরে শাস্তি পেয়েছিলেন, পাক দেরিতে, আমার অসুবিধা নেই। কিন্তু আমরা তো মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছিলাম। সারদার নথি যার কাছে আছে, যে টাকা জমিয়েছিল সেই নথি যার কাছে আছে, তাকে ফেরত দিতে পারতো। মানুষ কেন্দ্রিক রাজনীতি এরা করছে না, এরা মানুষের পেটে লাথি মারার রাজনীতি করছে। সম্পত্তি নিজের কাছে রেখে দেবো, ইন্টারেস্ট খাবো, সুদখোর সরকার। বিজেপি মূলত সুদখোর সরকার। ইডি সিবিআই পাঠাবে, পাঠিয়ে বলবে সুদ হিসেবে তুমি আমার দলে আসো, তোমাকে আমি রেয়াত করব, তোমার কাছ থেকে আমি আর যে তোমার ঋণ আছে, সেই ঋণ মানে হচ্ছে দুর্নীতি, সেটা তোমার কাছ থেকে আর নেবো না, মানে তোমায় ধরবো না।
তাপস রায়ের বাড়ি ইডি গেল, তাপস রায় চলে গেলেন। অর্জুন সিংকে নতুনভাবে ভয় দেখানো হলো, অর্জুন সিং চলে গেলেন। শুভেন্দু অধিকারীকে ভয় দেখানো হয়েছিল, চলে গিয়েছেন। সিপিএমের বিধায়কদের দেখানো হয়েছিল, প্রাক্তন বিধায়কদের, যাদবপুরে তিনি দাঁড়িয়েছিলেন গত বছর, তাকেও দেখানো হয়েছিল। চলে অনেকেই গিয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু একটা পরিষ্কার বক্তব্য আজকের দিন পর্যন্ত স্ট্যান্ড বাই, তার একই রকম স্ট্যান্ড রয়েছে। মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবেন তিনি, তারপরেই তার এই যে লক্ষ্যমাত্রা তার শেষ হবে। কৌস্তবের যেমন চুল গজাবে না, শুভেন্দু অধিকারীর শেষও তেমন হবে না। শুভেন্দু অধিকারীকে ওই চটির তলায় থাকে এরা বলেছিল না, এখন কোন চটির তলায় শুভেন্দু কাকে রাখবে আর নিজে থাকবে কিনা সেটা শুভেন্দু পরবর্তীকালে বুঝে যাবে। আপনি কৌস্তব বাগচির নাম বললেন, গতকাল রাতে তার বাড়িতে চুরি হয়েছে, এমনকি মামলার কাগজও চুরি হয়ে গিয়েছে একদম সিসিটিভির মধ্যে থেকেই। এই পরিস্থিতি ব্যারাকপুরে অর্জুন সিং এসেছিলেন, একদম খতিয়ে দেখে গেল। নিজেই চুরি করিয়েছে কিনা আমি জানি না, কারণ তার বাড়িতে পুলিশ থাকে, তার এলাকায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। তবে হ্যাঁ, চুরিচামারি হলে পুলিশ ব্যবস্থা নেবে, কিন্তু খবরে থাকার রাজনীতি কৌস্তব বাগচি খুব ভালো জানে। ন্যাড়া হওয়া থেকে শুরু করে যে বিজেপিকে বাপ্পাপান্ত করেছে, সেই বিজেপির হাত ধরে ক্ষমতায় যাওয়ার জন্য এরা কতদূর করতে পারে এরাই দেখাতে পারে। মানে রাজনীতির নাট্যকারের যদি কোনো পুরস্কার থাকে তাহলে শুভেন্দু অধিকারী 1 নম্বর পাবে, কৌস্তব বাগচিরা তার শিষ্য হিসেবে 2-3 পেয়ে যাবে, অসুবিধা নেই। একদম আমাদের একদম শেষ প্রসঙ্গ ছোট্ট করে একটু জেনে নেব। রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা, এখন লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপির বা সিপিএমের বা কংগ্রেসের নয়, লড়াই হচ্ছে মমতা লবি প্লাস অভিষেক লবি। বেশ, এসব কোনো কথা নাকি? মমতা ব্যানার্জি আমাদের লিডার, আমাদের সব থেকে সর্বময় নেত্রী। প্রবীণ দল না না না, একদম নয়। আর অভিষেক ব্যানার্জি হচ্ছে আমাদের ক্যাপ্টেন। ফলে দুটোর একটা মিশেল দেখবে, আর এই মিশেলে যে ওরা ভো কাটা হয়ে যাবে, যতই ঘুরি ওরাও রাতে, লাটাই আমাদের হাতে। তৃণমূল কংগ্রেসের হাতে এখনও লাটাই আছে, সুতোটাও খুব শক্ত, মাঞ্জাটাও খুব ভালো। ফলে দড়ি কাটতে গেলে সুতো তোমার কাটবে, চিন্তা করে লাভ নেই। আর লোহা গরম হে মারলো হাতোরা, যত ইডি সিবিআই মারছো, আমরা লোহা, আমাদের কিন্তু গরম করে তুমি আমাদের মারছো। দুদিকে ধারই হবে, দুদিকে ধার হয়ে যাবে আমাদের। একদিকে বিজেপিকে কাটবো, একদিকে বাম আর কংজোটকে কাটবো, এবং আমরাই দেখিয়ে দেবো বাংলা যেরকম স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছিল না, সেই বাঙালি জাতীয়তাবাদের কথা নিয়ে অনেক বিতর্ক আছে, সেই বাংলাই কিন্তু ভারতকেও পথ দেখাবে যে দেখো এই মোদির রথ, বিজেপির যে গেরুয়াকরণের রথ, সেটা কীভাবে আটকাতে হয়। না, বাংলা পক্ষ এক্ষেত্রে মনে পড়ে গেল যে বাংলা পক্ষ কিন্তু আপত্তি জানিয়েছে, এই যে কীর্তি আজাদ, তারপরে ইউসুফ পাঠান, বাংলায় প্রার্থী কম পড়লো, যে বাইরে থেকে প্রার্থী আনতে হবে। না, ওই যে সেলিব্রিটি নিয়ে কথা হলো প্রথমে, এবার দ্বিতীয় হচ্ছে নিয়ন্ত্রণটা কার? বহু সংস্কৃতিবাদের নিয়ন্ত্রককে, বহু সংস্কৃতিবাদের প্রচারককে, কে বাংলার প্রচারক, আর বাংলাকে কারা নিয়ন্ত্রণ করছে? আগেকার দিনে জমিদারদের কথা তোমার মনে আছে নিশ্চয়ই। জমিদাররা কি করতো? এই যেমন কৃষ্ণনগরের রাজবাড়ি, জমিদাররা কি করতেন? ব্রিটিশদের সাহায্য করতেন, তার বদলে নিজের এলাকাটাকে নিশ্চিত রাখতেন। মানে নিজের এলাকা মানে নিজের ক্ষমতা, তাতে মানুষ মরুক যায় আসে না। ঠিক এখানকার মোসাহেবরা, বিজেপির মোসাহেবরা, এই শুভেন্দু অধিকারীরা, তারা ওই ব্রিটিশ রাজের মতন বিজেপিকে সমর্থন করছে। 14 কমিশনে একটা 12 অর্থ কমিশনের টাকা পায় না, আটকে দেবো, পঞ্চায়েত ভোটের পরের দিন বলল। আবার সুকান্ত মজুমদার বলছে এক ফোনে সুকান্ত মজুমদার ফোন করবে, টাকা চলে আসবে। যেমন 100 দিনের টাকা আটকেছে, আবাস যোজনার টাকা আটকেছে, তারপর মিথ্যে কথা বলছে। অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে, আজকে 7 দিন 10 দিন হয়ে গেল, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড করেনি। দেখা যাচ্ছে যে ওরা বাংলার যে মানুষ, তার পেটে মারার, তার মাথার ছাদে মারার, বাসস্থান মারার জন্য যা যা কৌশল করছে, নিজের মোসাহিবিটাকে ঠিক রাখার জন্য। ফলে এরা বাংলা বিরোধী, এরা বাঙালি কিন্তু বাংলা বিরোধী। প্রার্থীটার তো তৃণমূলের। হ্যাঁ, কিন্তু নিয়ন্ত্রণ কার কাছে? প্রার্থী মমতা ব্যানার্জি ঠিক করেছে, এবং বাংলার বিরুদ্ধে মমতা ব্যানার্জি না। যখন ওরা বাংলার বিরুদ্ধে কাজ করছে, মমতা ব্যানার্জি তার হয়ে কাজ করছে, এবং তারা মমতা ব্যানার্জির কাছে এসছে। সেই জন্য তারা বাংলা বিরোধী নয়, তারা বাংলার পক্ষে হয়ে কথা বলবে। একদমই তাই। আমি একটু ছোট্ট করে জেনে নেব যে একদম শেষ প্রশ্ন, স্পেসিফিক প্রশ্নটা থাকবে রচনা ব্যানার্জি। হুগলিতে গেলেন, প্রার্থী হলেন, বললেন যে হুগলির মানুষ লাকি তাই আমায় পেয়েছে। আমি জানি না এরকম লাকি হতে পেরেছেন কিনা হুগলির মানুষ, কিন্তু আরও একটি বক্তব্য, উনি যেতে যেতে নাকি দেখেছেন ধোঁয়ায় ধোঁয়া গোটা হুগলি। আমি তো এত শিল্প কলকারখানার ধোঁয়া আমি জানি না কোনো সকালে আপনি দেখেছেন কিনা, ওই জন্যই জিজ্ঞাসা করছি শেষবার কবে হুগলি গিয়েছিলেন? না, আমি হুগলি প্রায় যাই, কারণ আমার জানো তোমার কাজের জায়গাটা হুগলির খুব কাছাকাছি। তবে এটুকু বলবো যে হুগলির বাসী জানেন
যে ওখানে 25 কোটি টাকা যেটা সাংসদ তহবিল থেকে গিয়েছিল তার অবস্থা কী, মানে লকেট চট্টোপাধ্যায়। আমি তাই বলবো যে লকেট চট্টোপাধ্যায়ের একটা রিপোর্ট কার্ড বার করতে, এবং একই সঙ্গে লকেট চট্টোপাধ্যায়ের তরফ থেকে যদি এরকম কোনো একটা বিষয় আসে যে 2011-র আগে ওখানে ধোঁয়া কতটা ছিল আর 2011-র পরে 23 অবধি ধোঁয়া কত হয়েছে, তাহলে সেটা খুব উপকৃত হবে। রচনা ব্যানার্জির উত্তর তোমরা পেয়ে যাবে। একদমই তাই। পরিবারবাদ আর একটা বিষয় রয়ে গেল, পরিবারবাদ। কংগ্রেসে একটা পরিবারতান্ত্রিক যে ক্ষমতা সেটা ঘুরতে থাকে, কিন্তু বিজেপিতেও কি বাংলায় সেই ক্ষমতা ফিরে আসছে? যেমন আমি বলতে চাইছি, শিশির অধিকারী কিন্তু এবার প্রার্থী হলেন না, এবং তৃণমূলেরও প্রার্থী হলেন না। ঠিক কেন্দ্রটার নাম হচ্ছে কাঁথি, এবং কাঁথি চলে গেল সৌমেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী কিন্তু জয়েন করলেন অর্জুন সিংয়ের একই মঞ্চে দিল্লিতে। তাহলে কি আবার সেই একটা পরিবারবাদ বাংলায়, যে অভিযোগ বিজেপি বারবার করতো, সেটা কি ফিরে এলো? কি মনে হয়? না, বিজেপির অভিযোগ করতো বলে তোমরা ধরছো কেন? বিজেপি তো নিজে পরিবারবাদে বিশ্বাস করে। অমিত শাহের ছেলে জয় শাহ কবে ক্রিকেট খেলেছে আমি জানি না, ব্যাট ধরতে পারে না। ওর থেকে আমি ভালো ক্রিকেট খেলি, মানে আমি ইনফ্যাক্ট ক্রিকেট খেলতামও। তো স্বাভাবিকভাবেই জয় শাহ গুরুত্বপূর্ণ পদাধিকারী। এরকমভাবে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পরিবারবাদের উদাহরণ নয় কি? যে হচ্ছে অর্থ প্রতিমন্ত্রী পরিবারবাদের নয়? বিজয়বর্গী পরিবারবাদের উদাহরণ নয়? আরও ওরকম অজস্র উদাহরণ আছে বিজেপির। মানে আমার তো মনে হয় এই মুহূর্তে প্রায় 13% বিজেপির এমপি বিধায়ক এরা পরিবারবাদের ফল, প্রায় 13%। ওয়ারাস কংগ্রেসে কিন্তু এতটা নেই। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে পরিবারবাদ নিয়ে যারা সমালোচনা করছেন বা কিছু করছেন, বা কংগ্রেস নিয়ে যারা করেন, তারা নিজের পরিবারের দিকে একটু ঝুঁকি দিন না। ধরুন, আমি ছোটো করে বলি, বনগাঁর যিনি সভাপতি, তার ভাগ্নে বনগাঁর যুব সভাপতি, বিজেপির। পরিবারবাদ নয়? পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, তিনি বিধায়ক, তার ভাই লোকসভার টিকিট পাচ্ছেন। ফলে এরকম অজস্র উদাহরণ রয়েছে যে উদাহরণগুলো প্রমাণ করে। তবে আমি বলবো, পরিবারবাদকে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রাজনৈতিক গুণ সম্পন্নতে। আজকে তাদের কিন্তু অভিযোগের তীর নেই একেবারে না, পিসি এবং ভাইপো। পিসির পরিবারে কত লোক আছে, কত ভাইপো আছে তোমার জানা আছে? পিসির পরিবার কত বড় তোমার মনে আছে? ঠিক সেরকমই পিসির সেই বক্তব্যটা মনে আছে যে তুমি আজকে আমার থেকে আর ভাই নয়, আজ থেকে তুমি আর আমার ভাই নয়। বাবুল ব্যানার্জিকে উনি কি করবেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটাও তার মানে কি পরিবারেও কি কোথাও তৃণমূলের পরিবার হচ্ছে বাংলার আপামর মানুষ। এইটাই হচ্ছে তৃণমূলের পরিবার। অভিষেক ব্যানার্জি নিজের দক্ষতায় ধরে রেখেছেন। উনি যদি সত্যি পরিবারবাদী হতেন তাহলে উত্তর কলকাতা বা দক্ষিণ কলকাতা শিওর সিটে দাঁড়াতেন, ডায়মন্ড হারবার হারা সিটে যেতেন না। আর আজকে অভিষেক ব্যানার্জি ওখানে দাঁড়াবেন না মানে যাবেন না। বাকি যে কোনো নাম আছে সরিয়ে দিন, বড় নাম ওই অঞ্চলে, শুধু নর্মাল ভোটটা হতে দিন। 1.5 থেকে 2 লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জি জিতবেন, সে যে দাঁড়াক ওখানে, ইভেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়াক। না, সে তো প্রধানমন্ত্রী অবধি যেতে হয়নি। নওশাদ সিদ্দিকী পরিষ্কার বলেছেন যে একেবারে প্রাক্তন সাংসদ বানিয়ে তারপরে ছাড়বেন। কিন্তু টিকিট যখন ওরা বিলি করলো, নওশাদ সিদ্দিকী ওখানে ক্যান্ডিডেট দেওয়ার সাহস পেল না। এই তো কিছুদিন আগে 4 জন না 5 জন বা 8 জনের নাম দিল, কই ডায়মন্ড হারবারে তো নাম দিল না। ফলে ওসব অনেক জানো, রাত্রির হলে জঙ্গলে অনেক শেয়াল ডাকে। এখন এক শেয়াল ডাকলে অনেক শেয়াল ডাকে, শুভেন্দু শেয়াল ডেকেছে, আবার নওশাদ শেয়ালও ডেকেছে। সুরটা তো একই বাধা, এর বাইরে কিছু নেই। অসংখ্য ধন্যবাদ।